আমূল পরিবর্তন হবে বলে প্রত্যাশা সংগঠকদের। আমরা আলোচনা খুব কম সময় পাবো, তার আগে আমরা আসলে এইটা তো আসলে ক্লাব ক্রিকেটের রাজনীতির মেরুকরণ, কিন্তু ক্রিকেটারদের অবস্থা কি রনি? আমরা একবারে 64 রান দেওয়া দেখেছি। আমরা আসলে ক্রিকেটার যারা সাসপেন্ডেড, যাদের ক্রিকেট ক্যারিয়ারটাই শেষ, অঙ্কুরেই বিনষ্ট, তাদের ব্যাপারটা একটু দেখে আসতে চাই, তারপর আমরা শেষের দিকে আপনার আলোচনা শুরু করব। এই দৃশ্যটি পাড়ায় আয়োজিত কোনো সাধারণ ক্রিকেট টুর্নামেন্টের নয়, বরং তৃণমূল পর্যায় থেকে খেলার উঠে আসার মঞ্চ ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দৃশ্য। পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং এর প্রতিবাদ করতে গিয়ে উল্টো বোর্ডে রোশানলে পড়েন ক্রিকেটাররা। 9 রানের মধ্যে উদ্ভূত উপায়ে উইকেট হারিয়ে 5 উইকেটে ম্যাচ হারে ঢাকা রয়্যাল ক্রিকেটার্স। উইকেট রক্ষকের হাতে বল গেলেই উইকেট দেওয়ার প্রতিবাদ করে শেষ হয়ে গেছে ক্রিকেটারদের কেরিয়ার। 2 ক্রিকেটার নিষিদ্ধ হন 2 বছরের জন্য। আমি ওই বছর, যে বছর আমাকে সাসপেন্ড করলো, সে বছর আমি পার্টিসকে প্রিমিয়ারে উঠেছি নিজের হাতে ধরে। 450 থেকে 550 রান করছিলেন। হ্যাঁ, তো ওইখানেও আমাদের আম্পায়ারিং কোনো অনেক ঝামেলা করছে। ওই ঝামেলার এক প্রকার বলতে পারেন যুদ্ধের এগেনস্টে আমরা টিম প্রিমিয়ারে উঠেছি। তারপরের বছর আমার প্রিমিয়ার লিগ খেলা করার কথা ছিল, কিন্তু আমি ঢাকা রয়্যালের কোচ হয়েছি, সেই ক্ষেত্রে আমাকে তারা 2 বছরের জন্য সাসপেন্ড করে। শুধু ওই ম্যাচই নয়, এটি প্রায় সব ম্যাচেরই নিয়মিত ঘটনা হয়ে ওঠে। পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং এর অভিযোগ বারবার উঠলেও তা কানে নেয়নি বোর্ড। ক্রিকেটারদের অভিযোগ খোদ সিসিডিএমই জড়িত ছিল এসব ম্যাচ পাতানোর ঘটনার সঙ্গে। প্রায় 14.5 ওভার ছিল, তো তখন হঠাৎ করে ডিংস ব্রেক দেয়, আমাদের একটা পড়ায়। তো আমাদের একটা সেট ব্যাটসম্যান ছিল জাহিদ, ও প্রায় 57 রানে নট আউট ছিল। তো বাইরে থেকে হঠাৎ করে এই একটা মেসেজ আসে আম্পায়ারদের মাধ্যমে, ওই থেকেই ওনারা 1 ওভারের মধ্যে আর কি সব গুছায় ফেলে, পেটে লাগলে আউট এরকম দেয়। তো সবারই তো আসলে টিমের জন্য ফিলিংস থাকে, ওই জন্য আমি আম্পায়ারকে চিনতাম। তো ওই জন্য আমি বলছি যে ভাই আপনি এটা কি করলেন, এটা তো একটা কোনো খেলা মধ্যে পড়ে না। এই জন্য ওনারা বিভিন্ন ধরনের করছে, আমরা একটু মানে চিলাচিলি করছি, তো এই জন্য তারা আমাদেরকে সাসপেন্ড করছে আর কি। শুধু ক্রিকেটারদের নিষিদ্ধ করে ক্ষান্ত হয়নি বিসিবি। ডিসিপ্লিনারি অ্যাকশনের নামে দেওয়া হয়েছে মামলার ভয়। কিছু ক্ষেত্রে বাধ্য করা হয়েছে দেশ ছাড়তে। এক সময় আফিফ, মাহিদুল ইসলাম অঙ্কনদের সঙ্গে কাঁধ মিলিয়ে খেলা ক্রিকেটাররা অন্যায়ের প্রতিবাদ করায় তাদের বাধ্য করা হয়েছে ক্রিকেট ছাড়তে, যেখানে তাদের প্রধান আয়ের উৎস ছিল এই ক্রিকেটই। তো ওই দিনকার যে ঘটনা হয়েছিল, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি আমার প্লেয়ারকে সেভ করেছিলাম। আমি কোথাও ছিলাম না, না ভিডিওতে, না কোথাও অকারেন্সে, না আম্পায়ারের সাথে তর্কতে, কোথাও ছিলাম না। আমি আমার দায়িত্ব অনুযায়ী আমি আমার প্লেয়ারকে সাইড করে নিয়ে এসেছি। তো জাস্ট একটু কি আমার অপরাধ, আমি জানি না আমি কী অপরাধ করছি, এখানে মনে হচ্ছে না। তো আমাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, তো ওইখানে বড় বড় অনেক কর্মকর্তারা ছিল বিসিবিতে, আলী হোসেন সাহেবের সাথে অনেক ছিল। তো আমাদেরকে বলা হয়েছে যে ওই দিন কী করছো, আমার টিমের মালিকের কথা জিজ্ঞেস করে, রুবেল ভাই কী করছো, কোথায়। আমাদের ফোর্সলি মানে আমাদের বলতেছিল যে আমরা আসলে আমাদেরই দোষ। যাদের একমাত্র আয়ের উৎস ছিল ক্রিকেট, তাদের অনেকের এখন সময় কাটাতে হচ্ছে সাধারণ এক চাকুরি করে। অনেকে ক্রিকেটের সঙ্গে থাকলেও ক্রিকেটের পরিমণ্ডলে তাদের পদচারণা সীমিত। তবে শুধু এই ঘটনায় নয়, এর আগে 2017 সালে একপাক্ষিক আম্পায়ারিং এর প্রতিবাদ স্বরূপ মাত্র 4 বলে 92 রান দেন সুজন মাহমুদ নামের এক ক্রিকেটার। আম্পায়ারকে জবাবদিহিতার আওতায় না এনে বিসিবি 10 বছরের জন্য নিষিদ্ধ করে সুজন মাহমুদকে। অনেক বোবাকান্নায় শেষ হয়েছে এমন অগণিত ক্রিকেট সম্ভাবনার, যেখানে দেশে ক্রিকেটের জৌলুসের তথাকথিত রোশনাইতে অন্ধকার জমে আছে দলা বেঁধে। এ যেন এক কৃষ্ণপক্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সিসিডিএম এর দায়িত্বে থাকা আলী হোসেন। খেলার মাঠে যে উদ্বুদ্ধ পরিস্থিতি বা কোনো গন্ডগোল বা কোনো ম্যাচে অসদাচরণ হলে ম্যাচ রেফারি যে শাস্তিটা প্রদান করে আমাদের সিসিডিএমে পাঠায়। সিসিডিএম যেহেতু আমরা খেলা পরিচালনা করি, আমাদের দায়িত্ব সেই ইগুলো জরিমানা বা শাস্তিগুলো আমরা চিঠির মাধ্যমে তাদের জানিয়ে দেয়। সংগঠক বা কোনো ক্লাবের প্রতি কোনো আক্রোশ হয়ে বা আমার এটা করার কোনো ধরনের উদ্দেশ্য বা কোনো রাইটও নাই। শুনে হাসি পেল। দেখুন, মানে দর্শক যারা দেখছেন তাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি এটা, যে আসলে সবগুলো ক্লাবকে তারা তাদের ছায়াতলে কেন যাচ্ছে। ব্যাপারটা হলো যে কাউন্সিলরদের ভোটে বোর্ড ডিরেক্টর হন। তো কাউন্সিলররা কারা? 189 জন কাউন্সিলর আছে, তাদের 76 জন হলেন ক্লাব থেকে আসে। হ্যাঁ, 76 জন, মানে একটা বড় অংশ। বাকিরা আসলে হলো বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন কোটা থেকে। তো বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এগুলো তো রাজনৈতিক ভাবেই তারা নিয়োগ পায়, কাজেই তারা ডেফিনেটলি এই পক্ষেই থাকবেন। ক্লাব যারা আছেন, ক্লাব কর্মকর্তা 76 জন, তারাই কিন্তু আসলে এখানে বাগড়া দিতে পারেন, তারা এই রাজত্ব প্রতিষ্ঠা। তো তারা যেটা করেছেন যে ক্লাবগুলোই সব তাদের দখলে।
সো সেই ক্লাবগুলো থেকে যারা কাউন্সিলে আসবেন ডেফিনেটলি তাদের দখল আছে। এইভাবেই তারা কিন্তু বছরের পর বছর এই ক্রিকেট বোর্ডে রাজত্ব করেছেন বা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, এবং বছরের পর বছর আমরা যেটা বলছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আপনার পাপন ভাই কিংবা অন্যান্য বোর্ড ডিরেক্টর, বেশিরভাগই কিন্তু ইলেকশন হয় না, বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। সো যেটা হচ্ছে তারা ক্লাবগুলোকে এভাবে নিজের ছায়াতলে অসংখ্য ক্লাবে মল্লিক ভাই এবং একজন শব্দ ইউজ করেছেন মল্লিক অ্যান্ড গং, এটা কিন্তু আসলে ক্রিকেটে বা খেলাধুলায় এই ধরনের শব্দ ব্যবহার করাটা খুব দৃষ্টিকটু, কিন্তু সত্যিকার অর্থে তাই হয়েছে। মল্লিক ভাইরা এরকম একটা গং প্রতিষ্ঠা করেছিলেন এবং তারা এই কাজগুলো করেছেন। দেখুন, থার্ড ডিভিশন কোয়ালিফাইং 2014 সালে যে 1 লাখ টাকা যেটা ছিল তাদের এন্ট্রি ফি, সেটা করা হয়েছে 5 লাখ টাকা। ওই ক্লাবগুলো সারা বছরের মানে ব্যয়ও 5 লাখ টাকা না। সো যেটা হয়েছে বিভিন্ন ক্লাব তারপর থেকে মানে একটা দুটো ক্লাব, তাদের ক্লাব যেগুলো মল্লিক ভাইদের ক্লাব, তারাই শুধু অংশ নিতে পেরেছে। অন্যান্য ক্লাব এগুলো হলো পাড়ার ক্লাব, বড় ভাইরা মিলে করে কিংবা এলাকার সংগঠকরা মিলে করেন, তারা এইভাবে 5 লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে কিভাবে করবেন? সো তারা এই টুর্নামেন্টে সরে গেছে। 1000 থেকে 1200 ছেলে পেলে এরা খেলবে যারা একদম এন্ট্রি লেভেলের, যেখান থেকে আসলে ক্রিকেটাররা উঠে আসে, একদম প্রাইমারি লেভেলের ক্রিকেটার, এখান থেকে প্রতিভারা উঠে আসে। সো এই ক্রিকেটাররা গত 10 বছরে কিন্তু এই থার্ড ডিভিশন কোয়ালিফাইং এ সুযোগ পায়নি। মানে এমন একটা অবস্থা, অক্টোপাসের হাত আমি বলছিলাম 8 দিকে একদম। এইখান থেকে আসলে কি মানে আমরা রিফ্লেকশনটা কি পেতে পারি বর্তমান বোর্ডে, খুব সংক্ষিপ্তভাবে বলবেন। অবশ্যই আমি ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি যিনি ফারুক আহমেদ, তিনি কিন্তু প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন যারা ক্রিকেট বোর্ডের নির্বাচন পদ্ধতি তারা পাল্টাতে চান। সো আমরা আশা করবো যে এই ক্লাবের কাছে বলতে বিশ্বের কোনো দেশে এইভাবে নাই, আসলে কোনো ক্রিকেট বোর্ডে এটা নাই। এটা আসলে সত্যিকার অর্থে পেশাদার একটা ব্যবস্থা তাদের করা উচিত এবং এমন ব্যবস্থা করা উচিত যাতে এইভাবে ভবিষ্যতে কেউ চাইলেও এরকম জাল বেছাতে না পারে আর কি। অনেক ধন্যবাদ রনি। আজকে যেতে হচ্ছে, আমরা আসলে আরো অনেক কিছু নিয়ে এসেছিলাম, মানে সময়টা এমন কম, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আসলে আলোচনাটা করা হলো না, সেটা অপেক্ষা করছে পরে আরেকদিন আবারও এরকম একটা প্রোগ্রামের জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।